Good evening everyone. Welcome to my class. আজকে আমরা উইকেন্ডে জেনারেলি সায়েন্স হয় বাট কালকে আমি গ্রুপে পোস্ট করেছিলাম তো তোমরা সবাই জিকে বলেছো যেহেতু ফ্রাইডে ক্লাস হয়নি তাই আমরা আজকে জিকে ক্লাসটাই করে নেব ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য নাইন্থ স্কেডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডেড বাই ভারতের সংবিধানের নবম তফসিলটা নিম্নলিখিত কোন ব্যক্তিদের না কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা বা কোন সংশোধনীর দ্বারা যুক্ত করা হয়েছিল থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাকি সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তোমার হচ্ছে নাইন্থ স্কেডিউলটা যুক্ত করা হয়েছিল সঠিক উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে বলবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তোমার নাইন্থ স্কেডিউলটা যুক্ত করা হয়েছিল কতগুলো স্কেডিউল রয়েছে আমাদের কনস্টিটিউশনে এই ট্রিকটার সাহায্যে আমরা মনে রাখতে পারবো টিয়ার্স অফ ওল্ড পিএম আই হোপ তোমরা মানে ম্যাক্সিমাম জনে এই ট্রিক্সটা সম্পর্কে জানো এবং এখানে রয়েছে টোটাল আমাদের 12টা স্কেডিউল টোটাল রয়েছে 12টা স্কেডিউল কনস্টিটিউশন যখন লাগু করা হয়েছিল তখন ছিল টোটাল 8টা স্কেডিউল সেটা বেড়ে এখন হয়েছে 12টা স্কেডিউল T for territory and states, E for emoluments, A for affairs, affirmation and others, R for Rajya Sabha seat allocation, S for schedule area, O for other tribals area or other schedules area, F for federal list, O for official language, L for land revenue, ডি ফর ডিফরমেশন পি ফর হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড এম ফর মিউনিসিপ্যালিটি এটা হচ্ছে তোমার 73rd এটা 74th এবং ল্যান্ড রিফর্ম যেটা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত হয়েছিল ইন দ্য ইয়ার অফ কততে 1951 এ ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল পঞ্চায়েত হচ্ছে 73 তে এবং এটা হচ্ছে তোমার পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি এই দুটোই হচ্ছে 1992 তে যুক্ত করা হয়েছিল ঠিক আছে এবং তোমার ডিফেকশন এটা হচ্ছে তোমার যদি কোনো ডিসকোয়ালিফিকেশন হয় ইলেকশনের ডিফেকশনের কারণে সেটার সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে স্কেডিউল 10 এটা 11 এটা 12 এটা হয়েছিল 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার অফ 1985 ঠিক আছে মনে থাকবে আচ্ছা এখানে যে শিডিউল এরিয়া রয়েছে সেখানে তোমার নর্থ ইস্ট এবং ছত্তিশগড় এই জায়গাকার শিডিউল এরিয়ার কথা বলা হয়েছে এবং আদার যে ট্রাইবাল এরিয়া সেখানে রয়েছে 4টে স্টেট এই আদার ট্রাইবাল এরিয়াজ এর মধ্যে রয়েছে 4টে স্টেট একটা হচ্ছে আসাম তারপর হচ্ছে মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম ঠিক আছে খেয়াল থাকে জানো এটা ওকে Next question, question number 2. In India, how many states are on the coastline? ভারতের উপকূল রেখায় কতগুলো রাজ্য অবস্থিত 7টা 8টা 9টা নাকি 10টা ভারতের উপকূল রেখায় রাজ্য অবস্থিত হচ্ছে 9টা অপশন সি এখানে সঠিক উত্তর যদি তুমি কোস্টাল রিজিয়নটা দেখো কোস্টাল প্লেনস এবং কোস্টাল রিজিয়ন দেখো তাহলে এখানে রয়েছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে 9টা স্টেট রয়েছে এবং এখানে যদি কোস্টাল প্লেন গুলোকে আমরা একটুখানি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো গুজরাটের যে কোস্টাল প্লেন রয়েছে সেই কোস্টাল প্লেনকে বলা হচ্ছে কাথিয়াওয়াড় কোস্ট ঠিক আছে কাথিয়াওয়াড় কোস্ট তারপরে মহারাষ্ট্রের যে কোস্টাল প্লেন সেটাকে বলা হচ্ছে কোঙ্কন কোস্ট তারপর হচ্ছে তোমার যে কর্ণাটকার যে কোস্টাল প্লেন সেটাকে বলা হচ্ছে কানাডা কোস্ট এবং তারপরেরটা হচ্ছে কেরালা কোস্ট বা হচ্ছে তোমার মালাবার উপকূল এই দিকটা হচ্ছে করমন্ডল কোস্ট এই দিকটা হচ্ছে আন্ধ্রা কোস্ট বা উত্তর সরকার কোস্ট বা এখানটায় হচ্ছে তোমার উৎকল কোস্ট এবং এখানটা ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল প্লেন ঠিক আছে এইবার এখানটাতে যে জিনিসটা যে ইনফরমেশনটা আমাদেরকে ফ্যাকচুয়াল ডেটাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে কোস্টাল রিজিয়নটা রয়েছে এখানে সব থেকে বেশি কোনখানটাতে রয়েছে সব থেকে কম কোথায় রয়েছে এবং কত কোস্টাল রিজিয়ন রয়েছে ঠিক আছে তো সব থেকে বেশি রয়েছে হচ্ছে তোমার গুজরাটে সব থেকে টোটাল কোস্টাল বাউন্ডারি যদি দেখা হয় টোটাল কোস্টাল বাউন্ডারি হচ্ছে 751
16.6 কিলোমিটার। খেয়াল রাখবে এইটা রিসেন্ট ডেটা অনুযায়ী কিন্তু প্রায় 48% ইনক্রিজ করেছে টোটাল কোস্টাল এরিয়াটা। কেন? কারণ এই যে ডেটাটা আমরা পড়ছি এটা হচ্ছে তোমার 1960s এর টাইমে ক্যালকুলেট করা ডেটা। তখন তো এত কি বলবো, এত ম্যাগনিফাইড বা এত প্রপার ম্যাপ বা স্যাটেলাইট ম্যাপ তো আমাদের কাছে ছিল না। তো তখন যেটা ক্যালকুলেট করা হয়েছিল সেটা হচ্ছে এটা, এবং এটাই এখনো এনসিইআরটি বইতেও রয়েছে এবং এটাই মনে রাখবে। কিন্তু কিপ দ্যাট ইন মাইন্ড যে যেটা তোমার এটার কিন্তু রিসেন্ট ডেটা ওয়াইজ একটা 2023-24-এ কন্ডাক্ট করা হয়েছিল একটা রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু এই যে মানে তোমার কোস্টাল প্লেন্স এর যে বাউন্ডারি সেটা কিন্তু প্রায় 48% ইনক্রিজ করেছে। গুজরাটে তো এটা একদম ডাবল হয়ে গেছে। ঠিক আছে, গুজরাটে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কোথায় আছে? গুজরাটে আছে। এবং সেটা কত? সেটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 1600। ওকে, এক্সাক্ট না মনে রাখলেও হবে, অ্যারাউন্ড 1600। আর মিনিমাম হচ্ছে সব থেকে গোয়াতে। আচ্ছা, স্টেট তো 9টা, ঠিক আছে। ইউটি যদি বলে, ইউটি কতগুলো ইউটির কোস্টাল বাউন্ডারি আছে? 4টে ইউটি, ঠিক আছে। সরি, 4টে ইউটি কি কি? আন্দামান নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, আচ্ছা আন্দামান নিকোবরটা পুরোটাই লিখি কারণ এখানে আরেকটা ডেটা বলতে হবে। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ, তারপর হচ্ছে দামন অ্যান্ড দিউ, অ্যান্ড পুদুচেরি বা পন্ডিচেরি। আচ্ছা, যদি অল ওভার ইন্ডিয়াতে বলে, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়াতে ম্যাক্সিমাম কোস্টাল লাইন হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডে। আর যদি মেনল্যান্ড ইন্ডিয়াতে বলে সেটা হচ্ছে তোমার গুজরাট। খেয়াল থাকবে, আই হোপ থাকবে। কারণ আন্দামান নিকোবর আইল্যান্ডে অ্যারাউন্ড 1962 কিলোমিটার তোমার কোস্টাল লাইন আমরা দেখতে পাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, which of the following is a local wind of USA? USA স্থানীয় বায়ু কোনটা? চিনুক, ফোন, হার্টম্যান নাকি মিস্ট্রাল? কোনটা হচ্ছে ইউএস এর একটা লোকাল উইন্ড? লোকাল উইন্ড কোনটা জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চিনুক, যেটাকে বলা হয় স্নো ইটার। ঠিক আছে, যেটাকে বলা হয় স্নো ইটার। এবং এটা হচ্ছে একটা ওয়ার্ম উইন্ড। ঠিক আছে, ওয়ার্ম উইন্ড। যে সমস্ত লোকাল উইন্ড গুলোর নাম আমাদের মনে রাখতে হবে, আমি এখানে লিখছি। লোকাল উইন্ডস ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা টপিক আজকে যেগুলো কোয়েশ্চেনের মধ্যে রয়েছে। নর্থ আমেরিকাতে, নর্থ আমেরিকাতে আমি ম্যাপ ইচ্ছা করেই লাগাইনি এখানে। এখানে দুটো মনে রাখবে, একটা হচ্ছে চিনুক, একটা হচ্ছে সান্টা আনা। দুটোই হচ্ছে ওয়ার্ম, এবং এই চিনুককে বলা হয় স্নো ইটার। ঠিক আছে, কারণ এটা এই চিনুক যে বায়ুটা যখন আসে তখন যেখান দিয়ে প্রবাহিত হয়, যেহেতু এটা ওয়ার্ম হওয়ার জন্য যেখানে বরফ থাকে সেগুলোকে গলিয়ে দেয়, তার জন্য এর নাম হচ্ছে স্নো ইটার। এই যে মিস্ট্রাল দেখছো, মিস্ট্রাল হচ্ছে ইউরোপের উইন্ড। মিস্ট্রাল অ্যান্ড এখানে আর একটা নাম লেখো, বোরা, এই দুটো হচ্ছে ইউরোপের। অ্যান্ড এই দুটোই কিন্তু হচ্ছে কোল্ড উইন্ড। ওকে, আচ্ছা, ফোন এটা কোথায়? এটা হচ্ছে ওয়ার্ম উইন্ড, এবং এটা তোমরা দেখতে পাবে হচ্ছে আলপসের যে আলপস যে পর্বতমালা আছে, আলপসে দেখা যাবে এটা। ওকে, আচ্ছা, আর এখানে কি নাম রয়েছে? আচ্ছা, আমরা এখানে পড়েছি ইন্ডিয়াতে একটা লোকাল উইন্ড দেখা যায়, যেটা হচ্ছে ওয়ার্ম উইন্ড, যেটার নাম হচ্ছে লু। ওকে,
আচ্ছা, আফ্রিকাতে যতগুলো উইন্ড দেখা যায় সেগুলো সবই হচ্ছে ওয়ার্ম উইন্ড আফ্রিকাতে। এক নম্বর হচ্ছে তোমার সিরোকো, যেটা সাহারা ডেজার্টে দেখা যায় এবং এটা কিন্তু বৃষ্টিপাত ঘটায়, ঠিক আছে, সাহারা ডেজার্টে দেখা যায়। ওয়ার্ম, সাহারা স্পেলিং এটা ভুল লিখলাম। সাহারা এবং এটা বৃষ্টিপাত ঘটায়, বাংলাতে লিখে নিচ্ছি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে খামসিন, এটা ইজিপ্টে দেখা যায়, মিশরে। নাম্বার 3 হচ্ছে এই যে তোমার হারমাটান, একদম হাড় হিম করে দেওয়া গরম বাতাস আর কি। এটাকে এটাকে বলা হয়, ইট অলসো নোন অ্যাজ ডক্টর উইন্ডস, কারণ এটা যে তোমার কোস্টাল রিজিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেখানকার যে লোকজন আছে তাদের হেলথের জন্য, মানে এনভায়রনমেন্টটা এমন করে দেয় এই উইন্ডটা যে তাদের হেলথের বেনিফিট হয়, তার জন্য এর আর একটা নাম আছে যেটাকে বলা হয় ডক্টরস উইন্ড, ডক্টর উইন্ড বলা হয় এটাকে, মনে থাকবে। ওকে, আর এখানে কিছু মনে রাখার দরকার সেরকম নেই। হুম, আচ্ছা, খেয়াল রাখবে উইন্ড যেহেতু লোকাল লোকাল উইন্ডস হতে পারে ওয়ার্ম উইন্ড অথবা কোল্ড উইন্ড, এখানে আরেকটা টার্ম একটুখানি খেয়াল রাখবে যেটা হচ্ছে তোমার গ্যাস জিওস্ট্রফিক উইন্ড, জিওস্ট্রফিক উইন্ড। জিওস্ট্রফিক উইন্ড হচ্ছে সেই সমস্ত বাতাস যেটা একদম আইসোবারের প্যারালালি বয়ে চলে, ঠিক আছে, উইন্ডস দ্যাট blow parallel to isobar। নেক্সট পেজটা ফাঁকা নেই। আচ্ছা, এখানে আইসোবার মানে কি? আইসোবার আমরা কেমিস্ট্রিতে পড়েছি, সেটা ছেড়ে দাও। যাদের হচ্ছে তোমার মাস নাম্বার সেম হয় তাদেরকে আইসোবার বলি, কিন্তু এখানে আইসোবার মানে একটা, ধরো এখানটা আমি বলছি এটা হচ্ছে গ্লোব, এবং এখানে ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই সমস্ত পয়েন্টের প্রেশার সেম। তো সেই পয়েন্টগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, সেই যে রেখাটা পাবো সেই রেখাটাকে বলা হচ্ছে আইসোবার। কোথায় লিখবো বলো তো এটাকে? লেখার জায়গা তো পাচ্ছি না। এক মিনিট, এখানটাতে লিখে দিচ্ছি আইসোবার। আইসোবার মানে হচ্ছে, বাংলাতেই লিখছি, সমচাপযুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা, অবশ্যই কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হচ্ছে আইসোবার। এবং আইসোবারের সমান্তরালে বয়ে চলে হচ্ছে তোমার এই গ্যাস জিওস্ট্রফিক উইন্ড, খালি গ্যাস্ট্রো বলছি, সরি, জিওস্ট্রফিক উইন্ড, ট্রফিক উইন্ড। লেখা বুঝতে পারবে আই হোপ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, which among the following is a warm current, ocean current of the Pacific Ocean? নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের একটা ওয়ার্ম ওশান কারেন্ট? প্রশান্ত মহাসাগরের কারেন্ট জিজ্ঞেস করেছে, এবং সেটা অবশ্যই গরম কারেন্ট জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হচ্ছে তোমার, আচ্ছা অপশন গুলো পড়ি, কুরোশিও, হ্যামবোল্ড, ক্যানারিজ নাকি ল্যাব্রাডর। ল্যাব্রাডর তো হচ্ছে তোমার কোল্ড উইন্ড, আর এখানে তোমার হামবোল্ড এটাও হচ্ছে কোল্ড উইন্ড, কুরোশিও, ক্যানারিজ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কুরোশিও কারেন্ট, এটা হচ্ছে তোমার একটা ওয়ার্ম উইন্ড।
এখানে যদি তোমরা কোল্ড উইন্ড এবং ওয়ার্ম উইন্ড গুলো দেখো, খেয়াল করে দেখো, যে সমস্ত উইন্ড গুলো ইকুয়েডর মানে নিরক্ষরেখা থেকে পোলের দিকে মুভ করছে সেগুলো হচ্ছে ওয়ার্ম উইন্ড, আর যে সমস্ত উইন্ড যেগুলো পোল থেকে নিরক্ষরেখার দিকে মুভ করছে সেগুলো হচ্ছে কোল্ড উইন্ড। এখানে একটা জিনিস, একটা স্টেটমেন্ট আমি যেটা বললাম সেটা লিখছি, খেয়াল রাখবে। এগুলো স্টেটমেন্ট বেসিসে কোয়েশ্চেন আসে। যেসব স্রোত নিরক্ষীয় রেখা থেকে মেরুর দিকে মুভ করছে, মেরুর দিকে যাচ্ছে, সেগুলো হচ্ছে উষ্ণ স্রোত। আর যেগুলো মেরু থেকে নিরক্ষরেখার দিকে আসছে সেগুলো হচ্ছে শীতল স্রোত। ইট মেক সেন্স না, বিকজ মেরু অঞ্চল থেকে যখন আসছে সেটা অবশ্যই ঠান্ডা হয়ে ঠান্ডাই আসবে, আর যখন নিরক্ষরেখা থেকে যাচ্ছে সেটা নিশ্চয়ই গরমই হবে। এবার তোমরা স্রোতগুলোর দিকে খেয়াল করো। এখানটাতে দেখো তোমার যে ক্যালিফোর্নিয়া স্রোতটা আসছে সেটা হচ্ছে একটা কোল্ড উইন্ড, এখানে ব্রাজিল যে স্রোতটা সেটা ওয়ার্ম, এখানে পেরু স্রোতটা হচ্ছে তোমার কোল্ড উইন্ড। এখানে দেখো এই যে ওয়াশিও হচ্ছে একটা কোল্ড উইন্ড এবং কুরোশিও এটা হচ্ছে একটা ওয়ার্ম উইন্ড। আচ্ছা, ওয়েস্টার্ন যে অস্ট্রেলিয়া সেখানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কোল্ড উইন্ড দেখতে পাবে। এখানে তোমার ব্যাঙ্গোলা সেটাও একটা কোল্ড উইন্ড, এখানে ক্যানারি এটাও একটা কোল্ড উইন্ড, ল্যাব্রাডরও একটা কোল্ড উইন্ড, গালফ স্ট্রিম এটা কিন্তু একটা ওয়ার্ম উইন্ড। এবং এখান থেকে দেখো ইস্ট গ্রিনল্যান্ডের যে উইন্ডটা রয়েছে সেটাও একটা হচ্ছে তোমার কোল্ড উইন্ড। তো আমরা যদি এখানে কোল্ড উইন্ডের নামগুলো মনে রাখি তাহলে বাকি যে উইন্ড গুলো পড়ে থাকবে সেগুলো সব হচ্ছে ওয়ার্ম উইন্ড। একটা মনে উইন্ড বলছি, সরি, সবগুলো উইন্ড বললাম না আমি, কারেন্ট হবে। হ্যাঁ, উইন্ড মানে বাতাস, কারেন্ট মানে স্রোত। ওয়ার্ম উইন্ড না, ওয়ার্ম কারেন্ট আর কোল্ড কারেন্ট। যদি শুধুমাত্র কোল্ড কারেন্ট গুলোর নাম মনে রাখো, এখানে জায়গা ফাঁকা নেই, এখানটাতেই লিখতে হবে আমাকে, শুধু আমি কোল্ড কারেন্ট গুলোর নাম মনে রাখবো। কোল্ড কারেন্ট কি কি আছে? কোল্ড কারেন্ট একটা হচ্ছে তোমার পেরু, হামবোল্ড, ল্যাব্রাডর, ক্যানারিজ। আচ্ছা, কুরোশিওর পর হচ্ছে কুরোশিওর সাথে যেটা কাউন্টার পার্ট ছিল ওয়াশিও, গ্রিনল্যান্ড, ক্যালিফোর্নিয়া, বেঙ্গুয়েলা, 5 6 আর একটা আছে, আর একটা হচ্ছে হ্যাঁ ফ্ল্যাকল্যান্ড। এই কটা হচ্ছে কোল্ড কারেন্ট। এগুলো ছাড়া বাকি যা কিছু আছে সবই হচ্ছে ওয়ার্ম কারেন্ট। ঠিক আছে, দেখো কোল্ড কারেন্ট এবং আর একটা জিনিস খেয়াল রাখবে যে কোল্ড কারেন্ট গুলো দেখো প্রত্যেকটা কন্টিনেন্ট বা ল্যান্ড যে মাসটা রয়েছে সেই ল্যান্ড মাসের তোমার ওয়েস্টার্ন সাইড দিয়ে মুভ করছে, এবং ওয়েস্টার্ন সাইড দিয়ে মুভ করার জন্য এই কোল্ড কারেন্টটা তো বৃষ্টিপাত ঘটাতে পারবে না। কোল্ড কারেন্টটা বৃষ্টিপাত ঘটায় না বলেই সমস্ত ডেজার্ট গুলো কি হয় এই ওয়েস্টার্ন সাইডেই অবস্থান করে। ঠিক আছে, যে সমস্ত মরুভূমিগুলো থাকে সেই মরুভূমিগুলো সাধারণত পশ্চিম দিকেই অবস্থান করে। ঠিক আছে, মহাদেশের পশ্চিম দিকে অবস্থান করে। ওকে, বিকজ যে কোল্ড উইন্ড হয়, সরি কোল্ড কারেন্ট হয়, সেই কোল্ড কারেন্ট কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে না। এখন কিন্তু স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসে, তাই এগুলো একটুখানি খেয়াল রাখবে। শীতল স্রোত বৃষ্টিপাত ঘটাতে পারে না। আচ্ছা, এবার আর একটা জিনিস মনে রাখবে যে যেখানে ওয়ার্ম উইন্ড এবং কোল্ড উইন্ড একসাথে মেশে সেই জায়গাটাতে
কি দেখা যায়? সেই জায়গাটাতে অনেক বেশি ফগ দেখা যায়, কারণ একটা শীতল কারেন্ট এবং একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত একটা উষ্ণ স্রোত যেখানে এসে মিশছে, সেই জায়গাটা হচ্ছে বেস্ট ফিশিং জোন। সেই জায়গাটা হচ্ছে বেস্ট ফিশিং জোন, কিন্তু নোঙর করার জন্য, মানে কোনো একটা জাহাজ যদি সেখানে হারবার করতে চায় সেটার জন্য কিন্তু সেটা হচ্ছে সব থেকে বাজে জায়গা। ধরো এই জায়গাটাতে, এই জায়গাটা যেখানে একটা ওয়ার্ম কারেন্ট, যেখানে একটি ওয়ার্ম কারেন্ট অ্যান্ড একটা কোল্ড কারেন্ট এসে মিশছে, সেই জায়গাটা হচ্ছে, দুটো পয়েন্ট মনে রাখবে, বেস্ট ফিশিং জোন অ্যান্ড ওয়ার্স্ট হারবারিং জোন। হারবার মানে যেখানে জাহাজ এসে দাঁড়ায়, ঠিক আছে, হারবারিং জোন। খেয়াল থাকবে, আই হোপ থাকবে। আচ্ছা, আর একটা জিনিস, এই যে কারেন্ট গুলো দেখতে পাচ্ছি আমরা, এই কারেন্ট গুলো কেন মুভ করে, এর কজটা কি, কারণটা কি, যে এই কারেন্ট গুলো এরকম ভাবে, কোল্ড কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্ম কারেন্ট মুভ করছে, এর কারেন্টটা হচ্ছে, এক তো হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স, এবং টেম্পারেচারের ডিফারেন্সের জন্য তোমার এই মুভমেন্টটা দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে প্রেসারের ডিফারেন্স, ঠিক আছে, মনে থাকবে এগুলো। ওকে, next question number 5. What is the full form of BIOS and BIOS এর পূর্ণ নাম কি? Basic investment or the output investment, basic in or out in system, basic input and output system, আর basic input output station। BIOS এর full form জিজ্ঞেস করেছে। BIOS এর full form হচ্ছে অপশন সি, basic output input output system, ঠিক আছে, input output system। আচ্ছা, এখানটাতে আমরা একটা জিনিস পড়লাম, আগের কোয়েশ্চেনটা আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমরা বললাম যে যেখানে কোল্ড কারেন্ট গুলো আসছে সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি মরুভূমি সৃষ্টি হচ্ছে। একটা স্লাইড আমি নিয়েই নিই, এই যে জায়গাটা কমপ্লিটই করে দিই, এক তো টাইম কম, তাহলে এই জায়গাটা পুরোটাই আমাদের হয়ে যাবে কমপ্লিট। ব্ল্যাঙ্ক স্লাইড, প্রচন্ড গরম লাগছে, কারেন্ট নেই বাড়িতে। আচ্ছা, যেটা বললাম, একটা হচ্ছে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ওশিয়ান কারেন্ট। ওকে, যে যে ফ্যাক্টর গুলো রেসপন্সিবল ওশান কারেন্টের জন্য, এক নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েট, মানে যে সান, এই যে পৃথিবীর এখানটা নিরক্ষরেখা, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, হ্যাঁ ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা হচ্ছে তোমার পোলার রিজিয়ন, ঠিক আছে। তো সূর্যের আলো আমরা দেখেছি যে এই পার্টটাতেই সবসময় মানে এই পার্টের মধ্যেই লম্বভাবে কিরণ দেয়, এই বাকি পার্ট গুলোতে সবসময় তির্যক ভাবে কিরণ দেয়। তাই এই যে ডিফারেন্সিয়াল হিটিং অফ সান, সেটার জন্য সেটা হচ্ছে এক নম্বর কারণ, ডিফারেন্সিয়াল হিটিং অফ সান, বা বাংলায় যদি আমরা লিখি এটাকে কি লিখতে পারবো, যে সূর্যের যে তাপমাত্রা, সেটার যে বৈষম্য বন্টন রয়েছে, সেটা সূর্যের তাপের অসম বন্টন, বা ভালো বাংলা করতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্র্যাভিটি, দ্বিতীয় হচ্ছে এই 3 নম্বর হচ্ছে ডেনসিটি ডিফারেন্স। যখনই টেম্পারেচারের ডিফারেন্স হয়ে যাবে তখন ডেনসিটির ডিফারেন্স হয়ে যাবে। ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্বের পার্থক্য। আর 4 নম্বর হচ্ছে কোরিওলিস ফোর্সেস। এই কোরিওলিস ফোর্স সম্পর্কে আজকে আমরা শেষে একটুখানি পড়বো, ঠিক আছে। আচ্ছা, আর যেটা বললাম যে
কোল্ড কারেন্ট এটা তো বলে দিয়েছি যে ওপর দিক থেকে নিচের দিকে আসে, সেটা হচ্ছে তোমার কোল্ড কারেন্ট, এবং নিরক্ষীয় রেখা থেকে যেটা যায় সেটা হচ্ছে ওয়ার্ম কারেন্ট। এখানে যে বলছিলাম না যে তোমার ওয়েস্টার্ন সাইড গুলোতে সবসময় আমরা দেখতে পাবো ডেজার্ট, তো মোস্ট ট্রপিক্যাল ডেজার্ট, যে সমস্ত ট্রপিক্যাল ডেজার্টের নাম একটুখানি মনে রাখতে হবে কোথায় কোথায় আছে, সেটা আমি একটুখানি বলে দিচ্ছি, ঠিক আছে? ট্রপিক্যাল ডেজার্টস, ইম্পর্টেন্ট ট্রপিক্যাল ডেজার্টস। ট্রপিক্যাল মানে ট্রপিক অঞ্চলে অবস্থিত, ঠিক আছে? এই কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তির মাঝামাঝি এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল এরিয়া। পেরুতে আছে, ইন পেরু, পেরুতে আছে হচ্ছে আটাকামা ডেজার্ট, যেটা পৃথিবীর শুষ্কতম ডেজার্ট। শুষ্কতম মরুভূমি। যদি আমার বাংলা বানান ভুল হয় আমাকে একটু মার্জনা করবে, বিকজ বাংলা বানানগুলো না আমার বড্ড বেশি ভুল হয়। ওয়ার্ল্ডস, আমি একদমই শো অফ করছি না যে আমি বাংলা লিখতে পারি না, মানে ভুল হয়, এটা ভীষণ লজ্জার একটা বিষয়, আমি ভীষণ লজ্জিত এটাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এখন ইদানিং বাংলা বই বা বাংলা কন্টেন্ট পড়া একদম উঠেই গেছে, যে কম্পিটিটিভ ফিল্ডে আমি নিজে বাংলা কন্টেন্ট খুব কমই ফলো করি, তার জন্য আমার বাংলা বানানগুলো একটু ভুল হয়, এবং এটাতে আমি ভীষণ লজ্জিত। একদমই এটাকে তোমরা শো অফ হিসেবে নেবে না। আচ্ছা, আর হচ্ছে তোমার দেখতে পাবে কালাহারি, কালাহারি ডেজার্ট, এবং নামিম ডেজার্ট। এটা কোথায় দেখতে পাবো? বেঙ্গুয়েলাতে। এটা আমরা কারেন্টের কথা বলছি, ঠিক আছে? যে কোল্ড কারেন্ট গুলো। ক্যানারি ওয়েভস দেখেছিলাম না, ক্যানারি, এটা হচ্ছে সাহারা ডেজার্ট ক্রিয়েট করে, সাহারা ডেজার্ট। ছবিটা দেখো এখানে বুঝতে পারবে। এই যে পেরু কারেন্টটা যাচ্ছে, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আটাকামা ডেজার্ট, ঠিক আছে? এই জায়গাটাতে আমি এক্সাক্ট লোকেশন হয়তো করতে পারছি না, আটাকামা ডেজার্ট। আচ্ছা, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি কোথায় যেন, এই যে ক্যানারি কারেন্ট, এই জায়গাটাতে দেখতে পাচ্ছি আমরা সাহারা ডেজার্ট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এই যে আটলান্টিকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ওয়েস্ট অস্ট্রেলিয়ান যে কারেন্টটা, এখানে একটা কোল্ড কারেন্ট দেখতে পাচ্ছ, এই কারেন্টটাও কিন্তু এই জায়গাটাতে ডেজার্ট তৈরি করে, ঠিক আছে? এই জায়গাটাতে ডেজার্ট তৈরি করে, তামামি ডেজার্ট এবং সরি হ্যাঁ তানামি ডেজার্ট, আর হচ্ছে তোমার গ্লিমসন ডেজার্ট। আর একটা ডেজার্ট দেখতে পাবো যেটা হচ্ছে নর্থ আমেরিকাতে, যেটা তোমার এই যে নর্থ আমেরিকার যে পার্টটা দেখছো, এখানটাতেও আমরা কিন্তু একটা ডেজার্ট দেখতে পাবো। তাহলে এখানটাতে লিখি ক্যানারি হচ্ছে সাহারা ডেজার্ট ক্রিয়েট করছে, এবং গিবসন অ্যান্ড তানামি ডেজার্ট, এটা কোথায় রয়েছে না, এটা রয়েছে অস্ট্রেলিয়াতে। এটা কিন্তু কারেন্ট, ওকে, মনে থাকবে। ওকে, আরেকটা বাদ গেল না, নর্থ আমেরিকারটা। নর্থ আমেরিকাতে কি আছে? নর্থ আমেরিকাতে রয়েছে মোজাম্বে, মোজাম্বে and Sonoran. Sonoran. Mozambe and Sonoran. Next question, question number 5. What is the full form of BIOS? এটা তো হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শর্টকাট টু আনডু অ্যান অ্যাকশন, কন্ট্রোল এ, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই নাকি কন্ট্রোল ডিলিট? একটা শর্টকাট জিজ্ঞেস করেছে, যেটা হচ্ছে কোনো একটা অ্যাকশন সেটাকে আনডু করার শর্টকাট। আনডু করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল ডিলিট মারলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে, আনডু না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট রেলওয়ে ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া টু কাম আপ ইন, ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে চলেছে গুজরাট, বেঙ্গল, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটকা? কোথায় রেলওয়ে ইউনিভার্সিটি স্থাপিত হতে চলেছে? রেলওয়ে ইউনিভার্সিটি স্থাপিত হতে চলেছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, গুজরাটে। Okay, next question, question number 8. The famous Lucknow Pact of
1916 was signed between লখনৌ চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মহাত্মা গান্ধী, আগা খান, বাল গঙ্গাধর তিলক, মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ নাকি বাল গঙ্গাধর তিলক এবং আগা খান? কার কার মধ্যে লখনৌ প্যাক্ট সই হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল অপশন বি বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে, এবং এখানে মুসলিম লীগ এবং কংগ্রেস তারা একসাথে এসেছিল এবং তারা ইংরেজদের এগেনস্টে একসাথে তারা মুভ করেছিল এবং তাদের কিছু জয়েন্ট কিছু ডিমান্ড ছিল যেগুলো তারা রেখেছিল। ওকে, এবং লখনৌ যে আইএনসি সভা হয়েছিল সেই সভাতেই কিন্তু এই লখনৌ প্যাক্ট সাইন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, which of the following act is called Montagu-Chelmsford reform? নিচের কোন আইনটি মন্টেগু-চেমসফোর্ড সংস্কার বলা হয়? আগস্টফার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909 নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935? কোনটাকে বলা হয় মন্টেগু-চেমসফোর্ড রিফর্ম? মন্টেগু-চেমসফোর্ড রিফর্ম বলা হয় 1919 এর যে অ্যাক্ট সেটাকে। ঠিক আছে, 1909 এটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্ম। মরলে মিন্টো রিফর্ম। মরলে মিন্টো, কারণ মরলে ছিল সেই সময় সেক্রেটারি অফ স্টেট, and Minto was the viceroy. And 1919 এ যখন যে একটা আসে সেখানে মন্টেগু-চেমসফোর্ড বলা হয় কেন? কারণ মন্টেগু ছিল সেই সময় সেক্রেটারি অফ স্টেট এবং চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। Montagu was the Secretary of State and Chelmsford was Viceroy at that time. Okay, ব্রিটিশ ইন্ডিয়াতে আমরা দুটো ফেজ দেখতে পাই, একটা হচ্ছে কোম্পানি রুল, একটা হচ্ছে ক্রাউন রুল। কোম্পানি রুল হচ্ছে তোমার দেখবে খেয়াল করে যখন থেকে তোমার কোম্পানি রুল দেখবো আমরা 1773 থেকে 1773 থেকে 1858 পর্যন্ত এই টাইম পিরিয়ডটাতে আমরা দেখবো কোম্পানি রুল। যে সমস্ত রুল এন্ড রেগুলেশন গুলো আসছে সেগুলো সবই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে আসছে এবং সেখানে বলা হচ্ছে, একবার বলা হলো যে গভর্নর অফ বেঙ্গল হবে, তারপর বলা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবে, তারপর বলা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবে। and all this চেঞ্জিং, যেখানে চেঞ্জ করা হচ্ছে, প্রথমে একটা কমিটি গঠন করা হচ্ছে, কোন রুলসে বলা হচ্ছে যে তোমার সেপারেট ইলেক্টোরেটস আসবে এবং কোন রুলসে বলা হচ্ছে যে এডুকেশন জন্য এত টাকা বাজেট কোম্পানিকে খরচা করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর 1858 থেকে 1947 পর্যন্ত এই টাইমটাতে হবে হচ্ছে তোমার ক্রাউনস রুল। এখানে ডিরেক্টলি যে ভাইসরয় পদটা সৃষ্টি করা হবে সেটা কিন্তু মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নয়, ব্রিটিশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কাজ করবে। ঠিক আছে, এখানটাতে একটা জিনিস খেয়াল রাখবে, কোম্পানি রুলের মধ্যে আমাদের ফার্স্ট পড়তে হয় রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, যেখানে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাসের থেকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। তাহলে রেগুলেটিং অ্যাক্ট, আমি বেশি ভেতরে ঢুকছি না, জাস্ট সালগুলো একটুখানি মনে রাখবে। রেগুলেটিং অ্যাক্ট 1773, এরপরে আসবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট যেটা হচ্ছে তোমার 1784 এ। এরপরে চারটে চার্টার অ্যাক্ট আমরা দেখবো এবং 20 বছর অন্তর অন্তর এই চার্টার অ্যাক্টটা আসবে। কেন 20 বছর অন্তর অন্তর আসবে বলতো? কারণ 20 বছর অন্তর অন্তর ওই অ্যাক্টটাতে কিছু রিফর্ম করার কথা ফার্স্ট এই পিটস ইন্ডিয়া অ্যাক্টেই বলা হবে যে 20 বছর অন্তর অন্তর সেটাতে কিছু রিফর্ম করতে হবে। চার্টার অ্যাক্ট আসবে ইন দ্য ইয়ার অফ 1793, 20 years later 1813, আবার 20 বছর 1833,
দেন 1853 চারটে চার্টার অ্যাক্ট আসবে। এরপরে আমরা দেখব ক্রাউন রুল। ক্রাউন রুলের মধ্যে চারটে অ্যাক্ট ইম্পর্টেন্ট, কি কি? ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1958, যেটাকে কুইন্স প্রোক্লেমেশনও বলা হয়, যেটাকে মহারানীর ঘোষণাপত্র বলা হয়। এটাকে বাংলাতে কি বলা হয়? মহারানীর ঘোষণাপত্র। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই অ্যাক্টগুলো সম্পর্কে ডিটেলসে পড়া তো দরকার, কিন্তু এখন টাইম নেই। 1861, কারেন্ট এসছে। দেন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে আমরা মরলে মিন্টো রিফর্ম বলছি। অ্যান্ড এত জোর ফ্যান চললে তবু তুমি শুনতে পাবে না, বাট আমি ঘেমে পুরো স্নান করে গেছি। তারপর হচ্ছে তোমার মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, যেটা হচ্ছে তোমার 1919-এ। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আমি ছোটতেই লিখে দিচ্ছি, ইন দ্য ইয়ার অফ 1947। ওকে, ঠিক আছে, পরে কোনোদিন আলোচনা করব কোন অ্যাক্টে কি কি ইম্পর্টেন্ট জিনিসপত্র ছিল। আচ্ছা, শিফটিং এগ্রিকালচার নোন অ্যাজ মিল্পা, স্থানান্তর কৃষি মিল্পা বলা হয় কোথায়? ইন্ডিয়া, মালয়েশিয়া, মেক্সিকো নাকি ব্রাজিল? কোথায় সেটাকে মিল্পা নামে পরিচিত? স্থানান্তর কৃষি মিল্পা নামে পরিচিত কোথায়? সঠিক উত্তর হচ্ছে মিল্পা ফর, আমি এটাকে এইভাবে মনে রেখেছি, মিল্পা ফর মেক্সিকো। মেক্সিকোতে রয়েছে তোমার স্থানান্তর কৃষি, যেটা মিল্পা নামে পরিচিত। এই যে শিফটিং কাল্টিভেশন, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেটা ইম্পর্টেন্ট, আমি একটুখানি লিখে দিতে চাই। ব্রাজিলে হচ্ছে এটা রোকা নামে পরিচিত, ROCA। ভিয়েতনামে ভিয়েতনামে এটা পরিচিত রে বলে, রে। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে হচ্ছে লাডাং। শ্রীলঙ্কাতে হচ্ছে চেনা। ব্রাজিলে তো রোকা বলে দিলাম। আর ভেনেজুয়েলা, কনুকো। ওকে, তো ভিয়েতনামে রে, ব্রাজিলে রোকা, ইন্দোনেশিয়াতে লাডাং, শ্রীলঙ্কাতে চেনা এবং ভেনেজুয়েলাতে কানুকো। ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত, ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত, কি কি? এক নম্বর হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টে কি নামে পরিচিত? নর্থ ইস্টে ঝুম চাষ নামে পরিচিত, ঝুম। আচ্ছা, ওয়েস্টার্ন ঘাটে এটা কুমারী নামে পরিচিত। উড়িষ্যাতে এটা হচ্ছে পামা দেবী নামে পরিচিত, পামা দাবি। আর অন্ধ্রপ্রদেশে পডু নামে পরিচিত, পডু, পডু বা পেন্ডা। আর হচ্ছে তোমার ছত্তিশগড়ে ইম্পর্টেন্ট, এটা ছত্তিশগড়ে দীপা নামে পরিচিত। এবং রাজস্থানে ওয়ার্ল্ড ট্রে। কি কি বললাম? নর্থ ইস্টে ঝুম, ওয়েস্টার্ন ঘাটে কুমারী, উড়িষ্যাতে পামাদাবি, অন্ধ্রপ্রদেশে পডু বা পেন্ডা, ছত্তিশগড়ে দীপা এবং রাজস্থানে
ওয়াল্টার। এবং খেয়াল রাখবে এই যে শিফটিং এগ্রিকালচার, এটা কি বলা হয়? স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। কি বলা হয়? স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, যেটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। Next question, question number 11. The earth is tilted on its orbit by 23 and a half, 60 and a, 66 and a half, 90 degree নাকি 64 and a half? Earth is tilted on its orbit বলেছে। সঠিক উত্তর হচ্ছে 66.12। যারা যারা 23.12 করেছো তারা কোয়েশ্চেনটাই ভালো করে পড়োনি। Earth is tilted on its orbit, সে তার কক্ষপথে কতটা টিল্ট হয়ে যাচ্ছে, সে তার অ্যাক্সিস থেকে, তার যে নিজের অ্যাক্সিস, তার অক্ষ থেকে 23.5 ডিগ্রি, 23.5 হবে, ছেড়ে দাও, 23.5 ডিগ্রি টিল্ট হয়ে আছে। কিন্তু তার যে অ্যাক্সিস, এটা টোটাল 90 ডিগ্রি, এটা যদি 23.5 ডিগ্রি হয় তাহলে এটা 66.5 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 66.5 ডিগ্রি। তাহলে তার অ্যাক্সিস থেকে কতটা টিল্ট হয়ে আছে? না, 66.5 ডিগ্রি টিল্ট হয়ে আছে। এটা কিন্তু খেয়াল রাখবে, কোয়েশ্চেন পড়ে উত্তর করবে। Next question, in which 5-year plan period was the slogan Garibi Hatao given? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়েছিল? 5th 5-year plan, 3rd 5-year plan, 4th 5-year plan নাকি 6th 5-year plan? কোন 5-year plan এর সময়ে গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়েছিল? গরিবি হাটাও এর স্লোগান দেওয়া হয়েছিল অপশন এ সঠিক উত্তর, 5th 5-year plan এ, এবং সেটা ইন্দিরা গান্ধী দিয়েছিল, তাই তো? Next question, the Atal Mission for Rejuvenation and Urban Transformation is under which ministry? Atal Mission for Rejuvenation and Urban Transformation এটা কোন মন্ত্রকের অধীনে পড়ছে? হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নাকি হোম অ্যাফেয়ার্স? কোনটার মধ্যে এটা পড়ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। Next question, question number 14. Name the holy city recognized as the birthplace of first and the fourth Jain Tirthankar. First এবং fourth Jain তীর্থঙ্করের birthplace কোনটা? গয়া, বারাণসী, অযোধ্যা নাকি দ্বারকা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অযোধ্যা, যেখানে তোমার ফার্স্ট যে জৈন তীর্থঙ্কর সেটা তার বার্থপ্লেস। ফার্স্ট জৈন তীর্থঙ্কর কে ছিলেন? First Jain Tirthankar was ঋষভদেব, তাই তো? ঋষভদেব। এবং তার যে সিম্বল, সেই সিম্বল কি ছিল? তার সিম্বল ছিল বুল বা ষাঁড়। আমি এটাকে মূর্ধন্য ষ দিয়ে মনে রাখি, মূর্ধন্য ষ আছে ঋষভে, আর তার যে সিম্বল ছিল সেই সিম্বলেও মূর্ধন্য ষ আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার 23rd জৈন তীর্থঙ্কর, যার নাম হচ্ছে পরেশনাথ বা পার্শ্বনাথ, তাই তো? পার্শ্বনাথ, যার সিম্বল ছিল হচ্ছে তোমার সাপ। ইংলিশে স্নেক লেখা থাকতে পারে অথবা সার্পেন্টও লেখা থাকতে পারে, এবং এনার বার্থ প্লেস ছিল বারাণসী। আচ্ছা, এবং শেষ তীর্থঙ্কর বা 24th জৈন তীর্থঙ্কর, তার নাম হচ্ছে মহাবীর জৈন, যেটাকে রিয়েল ফাউন্ডারও বলা হয়। এবং তার সিম্বল ছিল লায়ন বা সিংহ। ওকে, বেদে কোন দুই তীর্থঙ্করের নাম উল্লেখ করা আছে? বেদে ফার্স্ট এবং 22nd তীর্থঙ্করের নাম উল্লেখ করা আছে। বা 22তম তীর্থঙ্করের নাম কি? 22তম তীর্থঙ্করের নাম হচ্ছে আরিস্তানেমি। ওকে, খেয়াল থাকে যেন। আচ্ছা, মহাবীর জৈনর জন্ম কোথায় হয়েছিল? জন্ম হয়েছিল কুন্দগ্রাম, ঠিক আছে, কুন্দগ্রাম বা কুন্দা গ্রামে, যেটা হচ্ছে বৈশালী, বিহারে।
এনার জন্ম হয়েছিল বৈশালীতে, বা স্পেসিফিক যদি বলা হয় তো কুন্দগ্রাম বা কুন্দাগ্রামে, যেটা হচ্ছে বিহারে অবস্থিত। এবং তিনি মারা কোথায় গেছিলেন না, পাবাপুরীতে, পাবা নগরীতে মারা যান। মহাবীর জৈন সম্পর্কে কিছু ইনফরমেশন তো লাগবে জানতে। পরের স্লাইডটা কি ফাঁকা আছে? বাহ, ফাঁকা আছে দেখুন, তাহলে তো স্লাইড নেওয়ার দরকার নেই। ওকে, মহাবীর জৈনর বাবার নাম কি ছিল? ফাদার। বাবার নাম ছিল সিদ্ধার্থ, এবং তিনি ক্ষত্রিয় ছিলেন। ঠিক আছে, মহাবীর জৈন কিন্তু ক্ষত্রিয় ছিলেন, এবং জনত্রিকা বলে একটা ক্ল্যান থেকে বিলং করতেন। নেক্সট হচ্ছে মাদার, যার নাম হচ্ছে ত্রিশলা। ত্রিশলা। ওয়াইফ যশোধা। বাংলাতে লিখলে যশোধা, তাই তো? আচ্ছা, আর তার ডটার মেইন নাম কি ছিল? মেইন নাম ছিল প্রিয়দর্শনা। প্রিয়দর্শনা। হয়ে গেল, ফ্যামিলি হিস্ট্রি জানা হয়ে গেল। এইবার তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেন, ঘর ছেড়ে দেন, গৃহত্যাগ করেন, এবং তার সাথে আরেকজন গৃহত্যাগ করেছিলেন যার নাম হচ্ছে মাখলিপুত্র গোশাল। ঠিক আছে, গোশাল বা গোশালী, তিনি পরে আজীবিকা বলে একটা সেক্ট, সেই সেক্টের যে ফাউন্ডার হবে হচ্ছে গোশালা, মাগলিপুত্র গোশালা। এবং এনলাইটমেন্ট কোথায় তিনি এনলাইটমেন্ট পেয়েছিলেন হচ্ছে তোমার রিজুপালিকা নদীর তীরে একটা শাল গাছের নিচে তিনি এনলাইটমেন্ট পেয়েছিলেন। এবং তার যে ফার্স্ট সারমন, তিনি তার প্রথম যে জ্ঞান দিয়েছিলেন সেটাও তিনি দিয়েছিলেন পাবানগরীতে। ওকে, এবং জৈন ফিলোসফি বা জৈন যে তোমার জৈন যে ফিলোসফিটা রয়েছে সেটা 3টে মোক্ষের কথা বলে। একটা হচ্ছে তোমার রাইট নলেজের কথা বলে, রাইট ফেথের কথা বলে, এবং রাইট কন্ডাক্টের কথা বলে, যেটাকে আমরা ত্রিরত্ন অফ জৈন ধর্মের ত্রিরত্ন বলি। ঠিক আছে, আর 5টা প্রিন্সিপাল এই ত্রিরত্নের সঙ্গে, এই যে ত্রিরত্ন সেটা কিন্তু পার্শ্বদেব বা পরেশনাথ তিনি প্রবর্তন করেন, এবং এই ত্রিরত্নের সঙ্গে আরো 2টো যোগ করে দিয়ে আমরা পঞ্চম মহাব্রত যেটা দেখতে পাবো, যেটা হচ্ছে মহাবীর প্রবর্তন করেন। এগুলো একটুখানি খেয়াল রাখবে। লাস্ট কোয়েশ্চেন আজকের, which of the following rulers has been identified as the king Milinda and mentioned in the famous Buddhist text Milindo Ponho? বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পনহর নিম্নলিখিত কোন শাসককে রাজা মিলিন্দ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার উল্লেখ করো। মিনান্দার, ডেমেট্রিয়াস, আলেকজান্ডার, নাকি ইউক্রাটাইডিস? কাকে মিলিন্দ পঞ্চহ গ্রন্থে মিলিন্দ হিসেবে চিহ্নিত করা হয়েছে? এটা তো ইজি কোয়েশ্চেন, আমরা আগেও বোধহয় এই কোয়েশ্চেনটা করেছি, যেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে রাজা মিয়েন্ডার। ঠিক আছে, মিয়েন্ডার, যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং নাগসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং এই মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দ পনহতে এখানে মিনান্দার মিনান্দার ও নাগসেনের যে কথোপকথন সেটাই কিন্তু এখানে রচিত আছে। ওকে, আচ্ছা, ডেমেট্রিয়াস, এখানে একটা জিনিস খেয়াল রাখবে,
যে এই মিলিন্দ বা মিনান্দার এ হচ্ছে তোমার সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, এবং ফার্স্ট যে যারা হিন্দুকুশ মাউন্টেন ক্রস করে ইন্ডিয়াতে এসছিল তারা হচ্ছে গ্রিক। ঠিক আছে, এবং গ্রিক রুরালসদের মধ্যে আমরা কি কি জিনিস মনে রাখবো, গ্রিক রুরালস যে সমস্ত শাসক ছিল তাদের সম্পর্কে। একটা, তারা হচ্ছে ফার্স্ট কয়েন ইন্ট্রোডিউস করিয়েছিল, কয়েন ইন্ট্রোডিউস করেছিল, এবং তারা কয়েনের মধ্যে যে রাজার ছবি থাকতে পারে সেটাও আমরা গ্রিক টাইম পিরিয়ড থেকেই দেখবো। এবং এটা হচ্ছে পোস্ট যে মৌরিয়ান পিরিয়ড, মানে পরবর্তী মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে টাইম পিরিয়ডটা, যখন সাতবাহন ডাইনেস্টি রুল করছে, সাতবাহনেরও পরে ওই টাইম পিরিয়ডে আমরা এই সমস্ত যে ইনভেশন গুলো সেগুলো দেখতে পাবো। কিন্তু এই যে গ্রিক ইনভেশন বা এই যে স্কাইথিয়ান ইনভেশন, এইগুলো কিভাবে মুসলিম ইনভেশন থেকে আলাদা ছিল? আলাদা ছিল এই কারণেই, কারণ তারা একবারে এসে আক্রমণ করেনি ওইভাবে, ঠিক আছে? তারা এসেছে, কিছু সংখ্যক এসেছে, তারপর, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট যেটা ডিফারেন্সিয়েট করা যায় একটা মুসলিম ইনভেশন বা একটা গ্রিক ইনভেশন, স্কাইথিয়ান ইনভেশনকে, সেটা হচ্ছে যে ওরা যখন আসে ইন্ডিয়াতে এবং এখানকার মানুষের সাথে মিশে গিয়ে এখানকার কালচারের সাথে মিশে যায়, এবং তারা মানে একদম ইন্ডিজিনিয়াস যে সমস্ত মানুষজন ছিল তাদের সাথে একদম নিজেদের কালচারকে মিশিয়ে ফেলে। কিন্তু উল্টো দিকে যখন আমরা মুসলিম ইনভেশন দেখবো তখন কিন্তু আমরা দেখবো যে মুসলিমরা আসার পর এখানকার কালচারটাকে তারা নিজেদের কালচারটা দিয়ে পুরোপুরি ইন্সপায়ার করে দেয়, এবং মেশে না যে তা নয়, মেশে, কিন্তু খুব কম সংখ্যক, মানে পার্সেন্টেজ অফ মিক্সিং যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কম কালচারের ইন্টারচেঞ্জ আমরা দেখতে পাবো যখন মুসলিম ইনভেশন হচ্ছে। এবং মুসলিম ইনভেশন তারা এসেছে, লুট করেছে, চলে গেছে, এরকম ইনভেশন আমরা দেখতে পেয়েছি। কিন্তু স্কাইথিয়ান বা গ্রিকস এরা যখন আসছে, বা ইভেন হুনস যখন আসছে, হুনরা কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে তারা হচ্ছে লুটপাট করতো, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে গুপ্ত সাম্রাজ্য যখন রাজত্ব করছে সেই টাইমে দেখতে পাবো। কিন্তু কুষাণরা যে টাইমে আসছে, ইউচি যে উপজাতি থেকে কুষাণরা আসছে, তারা কিন্তু এখানে এসেছে এবং এখানকার যে কালচার তার সাথে মিশে গেছে এবং এখানে রাজত্ব করেছে। তো দ্যাট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য মুসলিম ইনভেশন অ্যান্ড দ্য ইনভেশনস ডিউরিং দিস টাইম। ঠিক আছে, এটা হচ্ছে মেজর ডিফারেন্স আমরা দেখতে পাই এই দুটো ইনভেশনের মধ্যে। এখানে খেয়াল রাখবে যে এরপরে এই যে মিনান্দার আসছে, তো স্কাইথিয়ান আসছে, সাকা আসছে। সাকা রুলারদের মধ্যে সব থেকে ফেমাস রুলার ছিল রুদ্রদামন দ্য ফার্স্ট, যিনি হচ্ছেন মোস্ট ফেমাস সাকা রুলার্স ছিল। এখানে লিখে দিচ্ছি, শক রাজা রুদ্রদামন। ঠিক আছে, ইনি, এনার সম্পর্কে আমরা জানতে পারি যেটা হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় রক ইনস্ক্রিপশন, এবং হচ্ছে গির্নার ইনস্ক্রিপশন। এই জুনাগড় ইনস্ক্রিপশনটাকেই আমরা গির্নার ইনস্ক্রিপশন হিসেবে জানি। ওকে, এটা থেকে আমরা জানতে পারি। এবং এই রুদ্রদমন যে সুদর্শন লেক ছিল, সেই সুদর্শন লেক রিপেয়ার করেছিল, সুদর্শন হ্রদ মেরামত করেন। ওকে, ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো কুষাণরা আসবে। কুষাণরা কোথা থেকে আসবে? কুষাণরা চীন থেকে আসবে, কুষাণস। এবং কুষাণসের সব থেকে ফেমাস রুলার ছিল কনিষ্ক, যাকে সেকেন্ড আকবর বলা হতো। তিনি 78 এডিতে শক এরা চালু করেছিলেন। এর আগে আমরা দুজন রুলার দেখতে পাবো, একটা হচ্ছে কুজুল কদফিসিস, কুজুল কদফিসিস, তারপরে হচ্ছে ভিমা কদফিসিস। তারপরেই আমরা কনিষ্ককে দেখতে পাবো, এবং থার্ড রুলার হচ্ছে কুষাণসদের কনিষ্ক বা কনিষ্ক। বাংলাতে লেখা থাকলে চোখটা আগে বাংলাতেই পড়ে না। ওকে, কনিষ্ক সম্পর্কে কি মনে রাখতে হবে? কনিষ্ক সম্পর্কে মনে রাখতে হবে যে, এই রে,
সাদা হয়ে গেছে ইংকটা ব্ল্যাক নিতে গিয়ে। আচ্ছা, কনিষ্ক সম্পর্কে মনে রাখতে হবে যে 78 খ্রিস্টাব্দে তিনি শক এরা, এটা আমি ইংলিশে লিখছি, এটা বাংলা আমি ভুলে গেছি, শকাব্দ, শকাব্দ, হ্যাঁ মনে পড়েছে বাংলা, এরা বাংলা শকাব্দ বা সাকা এরা চালু করেন, ঠিক আছে। যেই সাকা ক্যালেন্ডারটাই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফলো করে, ওকে। এবং এনাকে বলা হতো দ্বিতীয় অশোক, সেকেন্ড অশোক, এবং ইনি চতুর্থ বৌদ্ধ সংগীতি প্যাট্রোনাইজ করেছিলেন, যেটা হয়েছিল কাশ্মীরে। এবং কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি রাজতরঙ্গিনী থেকে, যেটা হচ্ছে তোমার প্রাচীন ইতিহাসের সব থেকে নির্ভরযোগ্য গ্রন্থ, যেটা লিখেছিলেন কলহন, ঠিক আছে। ওকে, কনিষ্ক বুদ্ধ ধর্মের যে মহাজন যে সেক্ট ছিল সেটাকে প্যাট্রোনাইজ করতেন, ঠিক আছে। মহাজন বলছি, মহাযান বৌদ্ধ ধর্মকে প্যাট্রোনাইজ করতেন। এবং তিনি সব থেকে পিওরেস্ট গোল্ড কয়েন চালু করেছিলেন, স্টার্টেড পিওরেস্ট ফর্ম অফ গোল্ড কয়েন, ওকে। এবং সিল্ক রুটও কন্ট্রোল করতেন, কন্ট্রোল সিল্ক রুট। তোমরা বলবে কমেন্ট করে কনিষ্কর রাজধানী কোথায় ছিল, কনিষ্কর রাজধানী কোথায় ছিল, এবং তোমরা বলবে যে এই মিনান্দারের রাজধানী কোথায় ছিল। আচ্ছা, এই টাইমে আমি যেটা বলছিলাম যে গ্রিকরা তাদের যে কালচার, সেই কালচারের সাথে ইন্ডিয়ান কালচার মিশে যেই কালচারটা সৃষ্টি হয়েছিল সেটার নাম হচ্ছে গান্ধার কালচার, ঠিক আছে। গান্ধার কালচার হচ্ছে ভারতীয় এবং গ্রিক যে সংস্কৃতি তার একটা মিশ্র একটা সংস্কৃতি। এবং এই গান্ধার কালচার এবং এই কনিষ্ক সময়ে গান্ধার কালচার এবং মথুরা, এই দুটো জায়গা একদম মানে কালচারাল হেরিটেজ একটা জায়গা ছিল দুটো জায়গায়। এবং এই দুটো জায়গার যে স্কুল অফ আর্ট, সেই স্কুল অফ আর্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে, যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ডিফারেন্স, সেটা হচ্ছে যে অনেক জায়গায় তোমরা মানে গৌতম বুদ্ধের মূর্তি দেখে থাকবে এবং তার পিছনে একটা এরকম গোল মতো চক্র দেখে থাকবে, যেটাকে বলা হয় হ্যালো, ঠিক আছে, হ্যালো বলা হয়। এই গান্ধার কালচারে এই হ্যালো অ্যারাউন্ড বুদ্ধা ওয়াজ নট ডেভেলপড, ঠিক আছে। গান্ধার কালচারে হ্যালো, এটাকে বলা হয় হ্যালো। হ্যালোর ছবি আমি এখানে রাখিনি, রাখলে ভালো হতো। হ্যালো ওয়াজ নট ওয়েল developed around বুদ্ধা, বাট মথুরা শিল্পরীতিতে সেক্ষেত্রে কিন্তু হ্যালো ওয়াজ ডেভেলপড। অ্যান্ড গান্ধার শিল্পরীতিতে কোমরটা একদম সরু মতো এবং মানে পেলবো শরীর, এটা হচ্ছে গান্ধার শিল্পরীতিতে দেখতে পাবো। এবং গান্ধার শিল্পরীতিতে ইউজ করা হতো গ্রে স্যান্ডস্টোন, গ্রে স্যান্ডস্টোন। এবং মথুরা শিল্পরীতিতে ইউজ করা হতো রেড স্যান্ডস্টোন, রেড স্যান্ডস্টোন, ওকে, মনে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, আফগানিস্তানে একটা ইনস্ক্রিপশন আছে যেটা হচ্ছে রাবাটাক ইনস্ক্রিপশন। সেই ইনস্ক্রিপশনেও কিন্তু আমরা কুষাণদের সম্পর্কে জানতে পারি, রাবাটাক ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন যেটা হচ্ছে আফগানিস্তানে আছে, এবং এইটা তোমার গ্রিক স্ক্রিপ্টে আছে, গ্রিক
স্ক্রিপ্টে আছে। ল্যাঙ্গুয়েজ কিন্তু বলিনি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যাকটেরিয়ান ল্যাঙ্গুয়েজ। ব্যাকটেরিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ব্যাকটেরিয়াদের ল্যাঙ্গুয়েজ নয় কিন্তু, ব্যাকটেরিয় গ্রিকদের ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানটা একটুখানি খেয়াল রাখবে। হুম, ওকে। আরেকজন আরেকজন শাসক যার নাম হচ্ছে বাসুদেব সেকেন্ড। বাসুদেব সেকেন্ড বা দ্বিতীয় বাসুদেব, ইনি হচ্ছে তোমার দিনার, কোয়ার্টার দিনার এই সমস্ত গোল্ড কয়েন চালু করেছিলেন। দিনার, কোয়ার্টার দিনার। ওকে, তো অনেক ইনফরমেশন আমরা পড়ে নিয়েছি এখানে কুষাণদের সম্পর্কে। যারা ক্লাসটা দেখে পিডিএফটা দেখতে যাবে তাদের ভালো লাগবে, নইলে এইসব হিজিবিজি লেখা দেখে তোমরা কিছু বুঝতে পারবে না। তো ক্লাসটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কিছু সমস্যা হয়, সেটাও জানাবে। এবং এর পরেও যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো। এবং আমাদের এই পিডিএফটা এবং প্রিভিয়াস যে পিডিএফ গুলো আছে সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আসতে পারো, যেখানে হোয়াটসঅ্যাপে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।